ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 6 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং এক্সট্রা কোশ্চেন নিয়েও আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যায়। যেমন দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলে দেবো না, কৃষ্ণ বিপ্লব কোন ক্ষেত্রে সম্পর্কিত? অপশান এ পেট্রোলিয়াম উৎপাদন, অপশান বি মাছ উৎপাদন, অপশান সি ডিম উৎপাদন, না অপশান ডি আলু উৎপাদন। তাহলে কৃষ্ণ বিপ্লব কোন ক্ষেত্রে জড়িত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ পেট্রোলিয়াম উৎপাদন। তো তোমাদের আমি আগেই বলেছি যে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, কৃষ্ণ বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন। তাহলে মাছ উৎপাদন কোন ক্ষেত্রে সম্পর্কিত? না, মাছ উৎপাদন মনে রাখবে, মাছ উৎপাদন হচ্ছে নীল বিপ্লব। ঠিক আছে। তারপরে দেখো, তাহলে পেট্রোলিয়াম উৎপাদন কৃষ্ণ বিপ্লব, মাছ উৎপাদন নীল বিপ্লব। তাহলে দেখো ডিম উৎপাদন, তা ডিম উৎপাদন কোন বিপ্লবের সাথে জড়িত? না, ডিম উৎপাদন হচ্ছে রূপালী বিপ্লব। ওকে, তারপর দেখো আলু উৎপাদন আছে। তাহলে আলু উৎপাদন কোন সম্পর্কিত জড়িত, কোন বিপ্লব? না, আলু উৎপাদন হচ্ছে গোল বিপ্লব। ওকে, তো দেখো জিকে কোনটা আসবে কোনটা আসবে না এটা 100% কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। তো তোমরা যত ডিটেলসে জেনে রাখবে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। হতেও পারে কৃষ্ণ বিপ্লব না দিয়ে রূপালী বিপ্লবও দিতে পারে, যে রূপালী বিপ্লব এদের মধ্যে কোনটির সাথে সম্পর্কিত। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলে দাও, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? কোন পর্বতশ্রেণী? অপশান এ আরাকানমা, অপশান বি বরাইল, অপশান সি লুসাই, না অপশান ডি পাটকই। তো অ্যান্সার কী হবে, তো কোন পর্বতশ্রেণী নাগাল্যান্ডকে, মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি বরাইল। মূলত বরাইলটাই বেশি, ঠিক আছে, পাটকই আছে তো বরাইলটাই বেশি। আচ্ছা, তারপর দেখো এখানে এই যে আরাকানমা, এটা কাদেরকে বিভক্ত করেছে? তো মনে রাখবে এই যে আরাকানমা এটা হচ্ছে তোমার মিয়ানমারের একটি রাজ্য, তার নাম হচ্ছে রাখাইন। মিয়ানমার একটা রাজ্য, রাখাইন রাজ্যকে মধ্য মিয়ানমার থেকে রাখাইন রাজ্যকে মধ্য মিয়ানমার থেকে পৃথক করেছে। ঠিক আছে, আরাকানমা। ঠিক আছে, তারপর দেখো এখানে অপশানে আছে লুসাই। তাহলে লুসাই কাদেরকে? না, মনে রাখবে এই যে লুসাই পর্বতশ্রেণী আছে, এটি মিজোরাম ও ত্রিপুরাকে, ঠিক আছে, মিজোরাম ও ত্রিপুরাকে পৃথক করেছে। ঠিক
আছে, মিজোরাম ও ত্রিপুরাকে পৃথক করেছে। তোমার এই লুসাই থেকে কিন্তু কোশ্চেন আছে। এই লুসাই পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ এই যে লুসাই, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, এই পর্বতমালার এই যে লুসাই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফাংপুই, ঠিক আছে, ফাংপুই। তাহলে ফাংপুই শৃঙ্গ কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? লুসাই পর্বতমালার। এই ফাংপুইয়ের উচ্চতা কত? মনে রাখবে 2157 মিটার, ঠিক আছে। এই ফাংপুই আর এই লুসাই পর্বতমালা মিজোরাম ও ত্রিপুরাকে পৃথক করেছে। বরাইল মণিপুর রাজ্য নাগাল্যান্ডকে পৃথক করেছে। তারপরে এখানে তো অপশান আছে পাটকই, ঠিক আছে, পাটকই কাদের পৃথক করেছে? মনে রাখবে এই যে পাটকই মূলত ভারত ও মিয়ানমারকে পৃথক করেছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 3 কী বলে, দেখো কোন উদ্ভিদকে উভচর বলা হয়? অপশান এ শৈবাল, অপশান বি মশবর্গীয়, অপশান সি ফার্নবর্গীয়, না অপশান ডি ছত্রাক। তাহলে উভচর বলা হয় কাকে? না, উভচর বলা হয় মোষবর্গীয় উদ্ভিদকে উভচর বলা হয়, ঠিক আছে। তারপর দেখে এখানে অপশান আছে শৈবাল জাতীয় উদ্ভিদকে কি বলা হয়? না, মনে রাখবে শৈবালকে সামন্তদেহী বলা হয়, ঠিক আছে, সামন্তদেহী। তারপর দেখো এখানে নিচে আছে সি ফার্নবর্গীয়। তাহলে সামন্তদেহী উদ্ভিদ কাদের বলা হয়? শৈবাল। মোষবর্গীয় উভচর বলা হয়। তারপর দেখো ফার্নবর্গীয়, এই ফার্নবর্গীয় এই জাতীয় উদ্ভিদকে কি বলা হয়? না, মনে রাখবে এই জাতীয় উদ্ভিদকে বলা হয় টেরিডোফাইট, ঠিক আছে, টেরিডোফাইট। ঠিক আছে। তারপর দেখো ছত্রাক তো জানো অনেকেই, তা আমি লিখে দিচ্ছি। এই জাতীয় ছত্রাককে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। পুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলে, দেখো নিম্নলিখিত কে পৃথ্বীরাজ চৌহানের আগে দিল্লিতে শাসন চালাতেন? পৃথ্বীরাজ চৌহানের আগে অপশান এ গিয়াসউদ্দিন বলবন, অপশান বি অঙ্গদ পাল তোমর, অপশান সি কুতুবুদ্দিন আইবক, না অপশান ডি মোহাম্মদ ঘড়ি। তো তোমার অ্যান্সার কী হবে? যে কে পৃথিবীর চৌহানের আগে দিল্লি শাসন চালাতেন, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি অঙ্গদ পাল তোমর। তো মনে রাখবে এই যে অঙ্গদ পাল তোমর, এই অঙ্গদ পাল তোমর হচ্ছে দিল্লির প্রতিষ্ঠাতা। ইনি দিল্লি প্রতিষ্ঠা করেছেন। সালটা কত? না, মনে রাখবে সালটা হচ্ছে
1052 সাল এই অঙ্গদ পাল তোমর পৃথিবীর 54 আগে দিল্লিতে শাসন চালাতেন। ঠিক আছে, তারপরে এখানে দেখো এই যে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন? গিয়াসউদ্দিন বলবন ছিলেন দাস বংশের শাসক। এবং মনে রাখবে এই যে গিয়াসউদ্দিন বলবনের সভাকবি কে ছিলেন? এনার সভা কবি ছিলেন আমির খসরু। ঠিক আছে, আমির খসরু। তো আমির খসরু শুধু এনার থাকেনি, তো মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি, এখানটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আমির খসরু কার কার সভাকবি ছিলেন? সবাই জানো যে আমির খসরু আলাউদ্দিন খলজি ছিলেন। আলাউদ্দিন খলজি, একটু লিখতে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝে নিও। আলাউদ্দিন খলজি ছিলেন, তারপরে ইলতুৎমিশ ছিলেন, তারপরে গিয়াসউদ্দিন বলবন ছিলেন। ঠিক আছে, তাহলে আমির খসরু কিন্তু এদের সবাইকার প্রশ্ন যদি আসে যে আমির খসরু কার সভাকবি ছিলেন, সেখানে যদি অপশান থাকে গিয়াসউদ্দিন বলবন, তাহলে গিয়াসউদ্দিন বলবন হবে না। ইলতুৎমিশ থাকলে ইলতুৎমিশ বা আলাউদ্দিন খলজি থাকলে আলাউদ্দিন খলজি হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো আছে কুতুবউদ্দিন আইবক। তার সাথে মনে হবে এই গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, এর পূর্বে কি নাম ছিলেন? কুতুবউদ্দিন আইবক আগে বলে দিই, এনার পূর্বে নাম ছিলেন, পূর্বের নাম হলো এনারই। ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবনেরই, মানে পূর্বে নাম ছিল উলুগ খাঁ। ওকে, গিয়াসউদ্দিন বলবনের পূর্বে নাম উলুগ খান। জানো অনেকে, তাও বলে দিলাম, কারণ আমি ডিটেলসে বলেইছি যে আমি প্রতিটা কোশ্চেন অ্যান্সার এভাবে ডিটেলসে করাবো, তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। তারপর দেখো কুতুবউদ্দিন আইবককে অনেকেই জানো যে কুতুবউদ্দিন আইবক হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। কত সালে দাস বংশ প্রতিষ্ঠা করে? না, 1206 সালে তিনি সিংহাসনে বসেন। ঠিক আছে, তারপরে এখানে দেখো এই যে কুতুবউদ্দিন আইবকে হচ্ছে যিনি পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। জানো অনেকে, পিঠ থেকে পড়ে মারা যান। এই কুতুবউদ্দিন আইবকে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তারপর দেখো এখানে আমি লেখা যাচ্ছে, আমি বলে দিচ্ছি যে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। তো তিনি তো পুরোটা করতে পারে নাই। কুতুবউদ্দিন আইবক শুরুটা করেছিলেন এবং শেষ করেছিলেন কি ইলতুৎমিশ, এবং সেটা ফাইনালি পুরোপুরিভাবে যদি ফাইনালি অপশানে থাকে, যদি ফাইনালি কে কুতুব মিনার নির্মাণ করে নেন, তাহলে সেটা হবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, তো সেটার আমি একদিন যখন ক্লাসে অপশান থাকবে সেদিন আমি ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তারপরে এখান থেকে অপশান আছে মোহাম্মদ ঘুরি।
মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কে ছিলেন না? মোহাম্মদ ঘুরির সাথে জানো অনেকেই যে পৃথ্বীরাজ চৌহানের সাথে এই মোহাম্মদ ঘুরির তরাইনে যুদ্ধ হয়। তা আমি এখানে এই যে বুঝে যাচ্ছ তোমরা, এই পৃথ্বীরাজ চৌহান ঠিক আছে আর মোহাম্মদ ঘুরি তরাইনে যুদ্ধ কত 1191 1192। তো তরাইনের যুদ্ধ, তরাইনের যুদ্ধ একটা হয় ফার্স্ট হয় তোমার 1191 আর সেকেন্ড হয় 1192। ঠিক আছে, তরাইনের যুদ্ধ। তো প্রথমটাই মোহাম্মদ ঘুরি হেরে গিয়েছিল, পৃথ্বীরাজ চৌহান জিতে গেছিল। দ্বিতীয়টাই মোহাম্মদ ঘুরি জিতে যেয়ে পৃথ্বীরাজ চৌহানকে নিহত করেছিল। ঠিক আছে, এবং ঘুরি বংশের প্রতিষ্ঠাতা। চলো মনে রাখবে তরাইনের যুদ্ধ ফার্স্ট 1191 1192। তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5। দেখো কী বলে, দেখো যে পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হরমোন হলো, মানে যে হরমোনটি পাকস্থলীর প্রাচীর থেকে নিঃসৃত হয় সেটি কোনটি? অপশান এ গ্যাস্ট্রিন, অপশান বি সেক্রেটিন, অপশান সি ভিল্লিকাইনিন, অপশান ডি এন্টারোকাইনিন। অ্যান্সার কী হবে না? এটার অ্যান্সার হবে তোমাদের অপশান এ গ্যাস্ট্রিন। ঠিক আছে, গ্যাস্ট্রিন। তারপরে এখানে দেখো অপশান আছে সেক্রেটিন, ভিলিকাইনিন, এন্টারোকাইনিন। এই তিনটেই ঠিক আছে, এক সেকেন্ড, এই তিনটেই কিন্তু ক্ষুদ্রান্ত থেকে, ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হরমোন। সারে মনে রাখবে এগুলো কিন্তু ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হরমোন। ঠিক আছে, এন্টারোকাইনিন, ভিল্লিকাইনিন, সেক্রেটিন। সারে তোমরা মনে রাখবে একটা আছে ভিল্লিকাইনিন, একটা হচ্ছে ভিলিকাইনিন। ঠিক আছে, ভিলিকাইনিন। ভিল্লিকাইনিন হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে, আরেকটা হচ্ছে ভিলিকাইনিন। ভিলিকাইনিন কোথার থেকে না মনে রাখবে, ভিলিকাইনিন হলো হৃৎপিণ্ডের অলিন্দ থেকে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। হৃৎপিণ্ডে অলিন্দ থেকে নিঃসৃত হরমোন। তো এটা গুলি যেও না, ভিল্লিকাইনিন আর ভিলিকাইনিন। যদি দুটো ল থাকে তাহলে ক্ষুদ্রান্ত থেকে, যদি একটা ল থাকে তাহলে অলিন্দ থেকে। ওকে, আর গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলীর থেকে। চল পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 6 কী বলে, দেখো যে সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলিকে কততম তফসিলে স্থান দেওয়া হয়েছে? আঞ্চলিক ভাষা। ঠিক আছে, এক সেকেন্ড, আঞ্চলিক ভাষাগুলো। ঠিক আছে, আঞ্চলিক ভাষাগুলোকে কততম তফসিলে স্থান দেওয়া হয়েছে? অপশান এ পঞ্চম, অপশান বি দ্বিতীয়, অপশান সি অষ্টম, না অপশান ডি দশম। তাহলে আঞ্চলিক ভাষাগুলিকে কততম সংবিধানে স্থান দেওয়া হয়েছে, সংবিধান কত তপশিলে? না, আঞ্চলিক ভাষাগুলোকে অপশান সি অষ্টম তপশিলে। ঠিক আছে, তারপর এখানে দেখো তো পঞ্চম। তাহলে পঞ্চম তপশিলে কাদেরকে স্থান দেওয়া হয়েছে না মনে রাখবে এই পঞ্চমে কিন্তু এসসি এসটি এদের কথা বলা হয়েছে। এদের কথা বলা হয়েছে। হ্যাঁ,
বা এদেরকে স্থান দেওয়া হয়েছে, SC ST, ঠিক আছে। পঞ্চমে দেখো দ্বিতীয় আছে, দ্বিতীয়তে কিসের কথা বলা হয়েছে না, মনে রাখবে এই যে দ্বিতীয়তে মানে স্যালারি, আচ্ছা বেতন, বাংলায় লিখে দিচ্ছি বেতন। বেতনের কথা বলা হয়েছে, কাদের বেতনে না, যেমন দেখো রাষ্ট্রপতি আছে, আমি দু একটা লিখে দিচ্ছি, বাকিটা বলে দিচ্ছি। যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জজ, মানে বলেছি সুপ্রিম কোর্ট হাইকোর্ট মন্ত্রীদের, রাজ্যপাল, মানে এদের সবাইকার স্যালারির কথা বলা হয়েছে, মানে দেশের সরকারের, ঠিক আছে, স্যালারির কথা আমরা লিখছি না ইত্যাদি। রাজ্যপাল লিখে দিই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি, মানে সবাইকে স্যালারির কথা, মানে মেন মনে রাখবে যে স্যালারি বেতনের কথা বলা হয়েছে। দ্বিতীয় তপশিলি। অষ্টম হচ্ছে আঞ্চলিক ভাষা, ঠিক আছে। তারপর দেখুন দশম, তা দশম তপশিলে কি না, মনে রাখবে দশম তপশিলে বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইনের কথা। দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে, তাই না, দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর অষ্টমে বলা হয়েছে আঞ্চলিক ভাষা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, দেখো যে পশ্চিমবঙ্গের রাসযাত্রা কোন মাসে পালিত হয়। রাসযাত্রা কোন মাসে পালিত হয়? অপশান এ কার্তিক মাসে, অপশান বি বৈশাখ মাসে, অপশান সি শ্রাবণ মাসে, না অপশান ডি পৌষ মাসে। তো অ্যান্সার কী হবে এটা, যে পশ্চিমবঙ্গের রাসযাত্রা কোন মাসে পালিত হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ কার্তিক মাসে, ঠিক আছে। দেখো এইখানে তো সেরকম কোশ্চেন অপশানে অ্যান্সার কিছু অপশান অ্যানালাইসিস করার নেই। তো চলো পরের প্রশ্নে আসা যাক। তোমার হবে কার্তিক মাসে রাসযাত্রা। যেমন দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলে, দেখো সবচেয়ে হালকা ধাতুটি হলো, অপশান এ পটাশিয়াম, অপশান বি লিথিয়াম, অপশান সি ম্যাগনেসিয়াম, না অপশান ডি সোডিয়াম। সবচেয়ে হালকা ধাতু কোনটা? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি লিথিয়াম, ঠিক আছে, অপশান বি লিথিয়াম। তাদের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলো কিন্তু ধাতু একটা। তো মনে রাখবে এই যে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, আর সবচেয়ে যদি ভারী ধাতু বলা হয়, প্রশ্ন আসতেই পারে যে সবচেয়ে ভারী ধাতুটি হলো, তোমার রাখবে লিথিয়াম হচ্ছে সবথেকে হালকা আর সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী ধাতু, সবচেয়ে ভারী ধাতু হলো অসমিয়াম, ঠিক আছে, অসমিয়াম, ঠিক আছে। সবচেয়ে ভারী ধাতু হলো অসমিয়াম আর সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। ওকে, দেখো পারদ একটা ভারী ধাতু, বাট অসমিয়াম হচ্ছে তার থেকেও ভারী। ওকে, পারদ হচ্ছে ভারী, যদি অসমিয়াম না থাকে, যদি পারদ থাকে, অসমিয়াম ফার্স্ট আর টু এন্ড হচ্ছে পারদ, তরল, ঠিক আছে। যদি অপশানে অসমিয়াম না দিয়ে পারদ থাকে তো পারদ হবে, তাছাড়া অসমিয়াম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9 কি বলে, দেখো কোন রাজ্য মিথিলা চিত্রকলার জন্য পরিচিত? অপশান এ কর্ণাটক, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি বিহার, না অপশান ডি কেরালা।
কোন রাজ্য মিথিলা চিত্রকলার জন্য পরিচিত? না, মনে রাখবে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, বিহার। বিহার হচ্ছে মিথিলা চিত্রকলার জন্য পরিচিত। ওকে, তো দেখো এখানে কিন্তু সেরকম অনেক কিছু আছে, উত্তরপ্রদেশ কত্থক, ঠিক আছে, কেরালা মোহিনীনাট্যম, এগুলো কিন্তু আমি আগের ক্লাসে বলেছি, ঠিক আছে। তো তোমরা ক্লাসগুলো দেখে নিও। আর মিথিলা চিত্রকলার জন্য বিহার। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 10, কী বলে দেখো, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন? অপশান এ আরতি সাহা, অপশান বি রীতা ফারিয়া, অপশান সি নার্গিস দত্ত, না অপশান ডি ডাইনা হেডেন। মিস ওয়ার্ল্ড তো এদের মধ্যে কে হয়? তো মনে রাখবে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন রীতা ফারিয়া, ঠিক আছে। সালটা কত ছিল? না মনে রাখবে সালটা হচ্ছে 1966 সাল, ঠিক আছে, 1966 সালে। তারপরে আরতি সাহা, আমি আগের ক্লাসে বলেছি আরতি সাহা যে ইনি হচ্ছে প্রথম এশিয়ান মহিলা, তাও আমি এখানে একবার লিখিয়ে দিচ্ছি যে এশিয়ার প্রথম মহিলা হিসেবে ইনি ইংলিশ চ্যানেল পার করেন। এশিয়ার প্রথম তিনি ইংলিশ চ্যানেল পার হন, ঠিক আছে। তাহলে আরতি শাহ হচ্ছেন ভারতীয় সাঁতুরে, ঠিক আছে। তিনি এশিয়ার প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন। সালটা কত ছিল? না মনে রাখবে সালটা হচ্ছে 1959 সালে, ঠিক আছে। 1959 সালে তিনি এশিয়ার প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন, আর তাছাড়া ভারতীয় সাঁতুরে। ওকে, আর রীতা ফারি হচ্ছে প্রথম মিস ওয়ার্ল্ড, কত সাল? 1966। ওকে, তো চলো আজকের মতো এখানে। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, পরের ক্লাসে আমি এরকমই এক্সট্রা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে ক্লাসগুলো করাবো। ওকে, চলো আজকের মতো এখানেই।